নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প তাজমহল। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম তাজমহল। লোকটার কথা অনেক ভেবেছি বললে ঠিক হবে না। মন থেকে কিছুতে তাড়াতে পারা যায়নি ওকে। সুখ নিদ্রায় একটুখানি দুঃস্বপ্নের মতো এত আনন্দের মধ্যেও একটা অস্বস্তিকর স্মৃতির তাড়না ভোগ করতে হয়েছে। সমীর অবস্থাও আমারই মতো। নিজের সঙ্গে খানিক যোঝাযোঝি করে শেষে বলেই ফেলল, আগ্রা আর ভালো লাগছে না, চলো পালাই এখান থেকে। অথচ এরকম কথা ছিল না। বন্ধুদের হাসি টিটকিরি উপেক্ষা করেও আমরা এখানে থেকেই গেছি দিন কতকের জন্য। আমাদের আনন্দে ব্যাঘাত না ঘটিয়ে বুদ্ধিমানের মতোই বন্ধুরা সরে পড়েছিলেন। যাবার আগে ঠাট্টা করেছেন, আগ্রায় বড় ধুলো, কিন্তু এ ধুলোয় প্রেমের ছড়াছড়ি। সেও আবার যে সে প্রেম নয়, খানদানি প্রেম, রাজা বাদশার প্রেম। এই প্রেম ধুলি কষে টানো তোমরা, আমরা পালাই। যেভাবেই বলুন তারা, জায়গাটা আমায় টানে, মিথ্যে নয়। ভাবতে বসলে এখানকার ধূলিকণা বাতাসেও কালের কাণ্ডকারখানার স্পর্শ মেলে। চারদিকে স্মৃতির ঢালা আড়ম্বর সত্ত্বেও আতিশয্যের দম্ভ চোখে পড়ে না, বরং পাষাণবন্দি এক প্রাণস্রোতের মুখ আবেদনে ভিতরটা ভরে ওঠে। সেই ভরে ওঠাটা সুখেরও ব্যথারও। এবারে আরও ভালো লাগার কারণ, সঙ্গে সমী আছে। তার বিষয় সবটাই নতুন। যাবার আগে বন্ধুরা শর্মিলাকেও ছেড়ে কথা কননি। বলেছেন, তাজমহলের চাতালে বসে যত খুশি শাহজাহানের দীর্ঘ নিঃশ্বাস গোনো। তেমন অবস্থা হলে নিরুপদ্রবে এবারের শুকনো যমুনায় দুফোঁটা চোখের জলও ফেলতে পারো। কিন্তু যাই করো, এই ভরা শীতে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থেকে ঠান্ডাটি লাগিয়ে বসো না। এ পরিহাসের তাৎপর্য আছে একটুখানি। শীতকাল তাজমহল দেখার মরশুম নয়। প্রাকৃতিক নিঃস্বতায় এহেন দ্রষ্টব্যটিকেও তখন রিক্ত মনে হয় কিছুটা। এ সময় যারা দেখতে আসেন, সন্ধে না হতেই তাদের চোখের নেশা কাটে। তাছাড়া এমনিতেও বছরের মধ্যে শুধু শরৎ আর বসন্তের চাঁদ ধোয়া রাতগুলো ছাড়া তাজমহলের পিছনের বিশাল মার্বেল বাঁধানো এলাকায় সন্ধ্যার পরে বেশি জনমানব দেখা যায় না। ওদিকের নৈঃশব্দ তখন প্রায় গা ছমছম করার মতোই। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সদ্যকাল থেকে নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন মনে হয়। বিকেলের দিকের যত ভিড়ও বেশিরভাগই তাজমহলের সামনের দিকে অথবা ডাইনে বাঁয়ে। কিন্তু প্রথম বিস্ময় কাটবার পর শর্মিলা ওই পিছনের দিকটাই বেছে নিয়েছিল। দলের ওজন তখন ভারী। একবারে শেষ মাথায় কোমর উঁচু কার্নিশের ধারে শ্বেত পাথরের বেঞ্চটাতে বসে থাকত ঘন্টার পর ঘন্টা। কখনো বা উঠে কার্নিশে ঝুঁকে নিচের যমুনা দেখত নিবিষ্ট মনে। অনেক নিচে যমুনা, এত নিচে যে বেশিক্ষণ চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে। ওই কার্নিশটুকু যথেষ্ট মনে হয় না। কিন্তু এ কদিনে শর্মিলা অভ্যস্ত হয়ে গেছে। ঠায় নিচের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকতে পারে যতক্ষণ খুশি। শীতের শুকনো যমুনা একটা শীর্ণ রেখার মতো এঁকে বেঁকে দূরে মিলিয়েছে। যতদূর চোখ যায় ধুধু করছে শুকনো পাথুরে গহ্বর। দলে দলে সেখানে কচ্ছপ চড়ে বেড়ায় টুকটুক করে। ওপর থেকে পোকামাকড়ের মতো দেখায়। জলের ওপরেও গলাগুলো ভাসতে দেখা যায় বিন্দুর মতো। শর্মিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখে। ভালো না লাগলে ঘুরে দাঁড়িয়ে সেই রেলিংয়ে ঠেস দিয়েই তাজমহল দেখে হাঁ করে। দিনের আলো কমে এলে বেঞ্চটায় বসে থাকে। 5 বার তাগিদ দিয়েও তোলা যায় না। বলে,
এখনই ফেরার তারা কেন? আর একটু বসি না। এই নিরিবিলিতেই আলাপ সেই লোকটির সঙ্গে। বন্ধুরাই আবিষ্কার করেছিলেন তাকে। এককালে বেজায় ঢেঙা ছিল, বোঝা যায়। বয়সের ভারে বেতের মতো দুমড়ানো মূর্তি এখন। হাড়ের ওপর শুধু চামড়া বসানো, ফর্সা রং তাম্রবর্ণ, নিষ্প্রভ ক্ষীণ দুটি চাউনি, আধময়লা পাজামা আর হাঁটু ঢাকা চিকনের কাজ করা পাঞ্জাবির ওপর একটা ম্যাটমেটে কালো হাত কাটা কর্তা। এক কথায় ডেকে আলাপ করার মতোও নয়, ভালো লাগার মতো নয়। এই পিছনের দিকটাতেই বার্ধক্য মন্থর পায়ে ঘুরে বেড়ায় সেও। দর্শকেরা চেয়ে চেয়ে দেখে দূর থেকে। মাঝে মাঝে দুই একজনের সঙ্গে কথাবার্তাও কইতে দেখা যায়, শীর্ণ হাত বাড়াতেও দেখা যায়। 2-3 দিন লক্ষ্য করে আমাদের কাছেও এসে দাঁড়ালো একদিন। নবাবী কুর্নিশ করে বলল, বাবুজি 1 আনা পয়সা দেবে? ঠিক ভিক্ষের আবেদন নয়, দরকার বলেই চেয়েছে যেন। বন্ধুরা পয়সা দিয়েছেন। আলাপের সেই সূত্রপাত। নাম চাচা বক্স। এ ধরনের উদ্ভট নাম কখনো শুনিনি। বয়স কত জিজ্ঞেস করাতে জবাব দিয়েছে, বয়সের আর সঠিক হিসেব নেই এখন, 4-20-10 পার হয়েছে। লোকটার কথাবার্তা স্পষ্ট এবং পরিচ্ছন্ন। বার্ধক্যের তরুণ গলার স্বর একটু কাঁপে। ধরন ধারণে নবাবী সৌজন্য। ঘোলাটে 2 চোখে জীবনের দ্যুতি নেই বললেই হয়। কতকাল আছে এখানে? সারি জিন্দেগি এহি বিতা দি, জীবন ভোর আছে। এহি জিয়া হুঁ, এহি মত হোগি। এখানেই প্রথম আকাশ দেখেছে, এখানেই মাটি নেবার জন্যে অপেক্ষা করছে এখনো। লোকটার কথা বলার ভঙ্গি আমাদের আকর্ষণ করেছিল বোধ হয়। আমাদের দেখলেই দুমড়ানো শরীরটা টেনে টেনে কাছে এসে দাঁড়াত। পয়সা চাইতো না, অমনিতেই পেত। ভিক্ষে নয়, ভিক্ষে শুধু প্রথম দিন চেয়েছিল। তারপর যা নিয়েছে সবই যেন তার প্রাপ্য মর্যাদা। বাদশাহী আমলের রাজনীতি কূটনীতি ছেড়ে তাদের হারেমের সব গোপন খবরও লোকটার অজ্ঞাত নয়। যে প্রসঙ্গেই কথা উঠুক তার বলবার কিছু আছে, আর সেই বলার মধ্যে মৌলিকতার প্রত্যয়ও তেমনি স্পষ্ট। বাদশাহী শিল্পরুচি, খানাপিনা, জাঁকজমক, শাসন বৈচিত্র্য, প্রণয় জটিলতা, লোকটার বাকপটুতায় সবই ইতিহাসের কবর ভেঙে তরতাজা হয়ে উঠতে চায়। আর তাজমহল প্রসঙ্গে তো কথাই নেই। যাবতীয় রহস্য আর যাবতীয় বিস্ময় বৈচিত্র্য তার জিভের ডগায়। শর্মিলাও বসে শুনেছে প্রথম 2-1 দিন, তারপর আর ভালো লাগেনি বোধ হয়। কিন্তু ভালো না লাগার আর একটা হেতু আছে মনে হয়। প্রথম দিন গল্প ফেঁদে বসে অতিবৃদ্ধ চাচা বক্সের ঘোলাটে 2 চোখ হঠাৎ একসময় সমীর মুখের ওপর আটকে যেতে দেখেছি। মুখের ওপর থেকে সেই ঘোলাটে চোখের দৃষ্টি গলার নিচে বুকের কাছাকাছি বড় হিরে বসানো নেকলেসটার ওপর এসে থেমেছে। নতুন দেখলে ওই হিরেটার ওপরে অবশ্য চোখ পড়ারই কথা, কিন্তু এ চাউনি অন্যরকম। নিষ্প্রভতা কেটে গিয়ে একটু একটু করে যেন দ্যুতি সঞ্চার হচ্ছিল। তার সেই বিসদৃশ দেখাটা যে সকলেই লক্ষ্য করেছিল তাও খেয়াল নেই। বন্ধুদের একজন টিপ্পনি কেটেছিলেন, বুড়োর রস আছে। সমী লাল হয়ে উঠেছিল। খানিক বাদে আবার তেমনি জরা নেমে এসেছিল চাচা বক্সের চোখে মুখে। টেনে টেনে জিজ্ঞাসা করেছে, নতুন শাদী হয়েছে? মুখ ফিরিয়ে নিয়ে সমী অস্ফুট স্বরে ঝাঁঝিয়ে উঠেছে, সে খোঁজে কাজ কি? বাংলা কথাগুলো বুড়ো বোঝেনি। বন্ধুরা মজা পেয়ে বলেছেন, একেবারে আনকোরা নতুন। তারপরে জিজ্ঞাসা করেছেন, মমতাজ ওর থেকেও সুন্দরী ছিল কিনা। গল্পের ফাঁকে ফাঁকে এই ব্যাপারটা আরও 2-1 দিন দেখা গেছে। বুড়োর 2 চোখ হঠাৎ একবার থেমে গেছে শর্মিলার মুখের ওপর, গলার কাছে, বুকের কাছে।
তবে প্রথম দিনের মতো অমন বিসদৃশভাবে নয়। তবু সমীর অস্বস্তি। এই কারণেই সম্ভবত তার গল্প শোনার আগ্রহ গেছে। লোকটাকে আসতে দেখলে উঠে রেলিংয়ের দিকে গিয়ে শুকনো যমুনা দেখে, নয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করে আর তাজমহল দেখে। বন্ধুরা ডাকলে বলে, আজগুবি গল্প আপনারাই শুনুন, কোনোদিন হয়তো বলবে শাহজাহান ওর সঙ্গে পরামর্শ করেই তাজমহল বানিয়েছে। বন্ধুরা যাবার পর দিন দুই আর আসা হয়নি। সেদিন শীতটা যেন একটু চেপে এসেছে, আর কোথাও যেতে ভালো লাগেনি বলেই তাজমহলে আসা। বিকেল পরে আসতে পিছনের দিকটা যে একেবারে ফাঁকা হয়ে গেছে খেয়াল নেই। যমুনার দিকে রেলিংয়ে ঝুঁকে আমরা কচ্ছপের মেলা দেখছিলাম, বেশ লাগছিল। এগুলো যেন কি এক গুরুগম্ভীর কাজে ব্যস্ত। আলো কমে আসতে ক্রমশ অস্পষ্ট হতে লাগলো। তারপর একসময় আর দেখাই গেল না। তবু আরও খানিক দাঁড়িয়ে আমরা যে যার চোখের ধার পরীক্ষা করছি। ওমা, এ কি! সমীর অস্ফুট ত্রাসে চমকে ফিরে তাকালাম। তারপর হতভম্ব আমিও। সমীর ঠিক পেছনেই দাঁড়িয়ে চাচা বক্স। এখন পিছনে নয়, সামনে। সমীর রেলিংয়ের সঙ্গে মিশে ব্যবধান বাড়াবার চেষ্টা করছে। নিজের অগোচরেই আমিও আঁতকেই উঠেছিলাম বোধহয়। লোকটার কোমর ভাঙা দুমড়ানো দেহ একেবারে সোজা টান হয়ে উঠেছে। এত ঢেঙা আগে কল্পনা করিনি। আত্মবিস্তৃত দুই চোখ সমীর বুকের কাছে সেই হিরে বসানো নেকলেসের ওপর। জরার লেশমাত্র নেই সে চোখে। ছুরির ফলার মতো চকচক করছে। সে চোখে যেন গোটা শরীরটার প্রাণশক্তি অসাড় করে দেবার মতো জাদু আছে। আমিও যে ঘুরে দাঁড়িয়েছি লোকটার সে খেয়ালও নেই। একটু বাদে সচেতন হলো সে। কোমরের ওপর ঊর্ধ্বাংশ ভেঙে পড়ল আবার। চোখের দৃষ্টি বদলালো। নিষ্প্রভ ঘোলাটে দেখালো আগের মতোই। আমার দিকে চেয়ে জরাজীর্ণ হাত তুলে সেলামও করল একটা। বিমূঢ় বোবা ভাবটা কাটল এতক্ষণে। রীতিমতো ধমকেই জিজ্ঞাসা করলাম, কি চাই? জবাবে লোকটা নোয়ানো ঘাটটা তুলে মুখের দিকে চেয়ে হাসতে চেষ্টা করল একটু। তারপর বলল, বাবুজি, সাঁঝের পর বহু নিয়ে এভাবে একা একা এদিকে ঘুরো না। হদিশ পেয়ে খারাপ লোক যদি আসে, চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনতে পাবে না। মৌন সন্ধ্যার আবছা অন্ধকারে বিশাল চত্বরের চারদিকে দু চোখ ঘুরে এলো একবার। কোনো দিকে জনপ্রাণী নেই। এই প্রথম মনে হলো সমাধির ওপর দাঁড়িয়ে আমরা। সমীর দিকে চেয়ে দেখি সে সামলে উঠতে পারেনি তখনও। লোকটার কথায় গা ছমছম করে উঠেছিল বলেই কড়া সুরে বলতে হলো, ঠিক আছে, তুমি সরো এখান থেকে। তেমন পরোয়া করল বলে মনে হলো না। প্রচ্ছন্ন হাসির আভাসও দেখলাম যেন। জিজ্ঞাসা করল, কাহানি শুননি হ্যাঁ? গল্প শুনবে না? আরও রূঢ় কণ্ঠে জবাব দিলাম, না। দুপা এগিয়ে গিয়ে লোকটা রেলিংয়ের ধার ঘেঁষা পাথরের বেঞ্চটার ওপর বসল। তারপর ঘাড় ফিরিয়ে দেখতে লাগল। পাছে আমাদের অস্বস্তি ও টের পায়, তাই আরও দু চার মুহূর্ত অন্ধকারে যমুনা দেখে শেষে সমীর হাত ধরে অন্যদিকে পা বাড়ালাম। মনে মনে ফেরার মতলব। বাধা পড়ল। বাবুজি শোনো। অনুনয়ের সুর কিছুটা। সমীর হাত ধরেই কাছে এসে দাঁড়াতে জানালো, আজ সকাল থেকে খানা জোটেনি, চেষ্টাও করেনি জোটাতে। এখানে হুজুর আর হুজুরানকে দেখে ভেবেছিল কিছু পাবে। পাবার আশায় যেভাবে এসে দাঁড়িয়েছিল মনে পড়লে হয়তো আর একটা দাবরানি ওর প্রাপ্য হতো। কিন্তু কি জানি কেন মনে পড়ল না। পকেটে হাত ঢোকাতেই ও আবার বাধা দিল। এখন থাক বাবুজি, পরে দিও, আগে একটা গল্প শোনো। পাথরের বেঞ্চের একেবারে ধারে সরে গেল সে। তারপর বলল, বসো না বাবুজি, ভয় কি?
আমি তো আছি। চাচা বক্সকে এখানে কে না চেনে। ভয়ের কথা বলতে এখন উল্টে যেন রাগ হলো একটু। এই লোকটাকে দেখেই একটু আগে হকচকিয়ে গিয়েছিলাম অমন, ভাবতেও সংকোচ। আমারই হাতে সামান্য একটা ধাক্কা খেলেও বোধ হয় 90 বছরের ওই জরাকুব্জ দেহের ধুকপুকুনিটুকু থেমে যাবে। ভয় না হোক, সমী এখন গল্প শুনতে চাইবে বলে মনে হয় না। সমীর দিকে তাকাতে ওদিক থেকে চাচা বক্সও সেটা অনুমান করে নিল বোধ হয়, কারণ সমী অনিচ্ছা প্রকাশ করার আগেই ও সবিনয়ে আর্জি পেশ করল, বান্দার গল্প শুনতে হুজুরানের ভালো লাগে না সে জানে, কিন্তু এ খানদানি কাহানি কিছু নয়। ভালো লাগবে এমন একটা কিছুই সে শোনাবে আজ। শুধু হুজুরানের জন্যেই বলবে, নইলে আর কেউ কখনো এ গল্প শোনেনি। अगर मेरी दस्तन दिलचस्प ना हो तो बंदे के मुंह पर 2 तमाचे लगाना, बूढ़े को फाका मरना ही बेहतर होगा। ভালো যদি না লাগে নফরের 2 গালে চর কষিয়ে আমরা যেন প্রস্থান করি, বুড়োর উপোস করে মরাই ভালো। আমি লেখক। লোকটার প্রতি আগেও কৌতূহল ছিল, আর আজ নিঃশব্দ পদসঞ্চারে তার আমাদের পিছনে ওভাবে এসে দাঁড়ানো থেকে এই পর্যন্ত একটা অনুভূতি বৈচিত্র্য আমাকে বশ করেছে। আমি স্বেচ্ছায় শুনতে বসে গেছি, শর্মিলা নিরুপায় হয়ে আমার গা ঘেঁষে হীরের নেকলেসটা গরম চাদরে ঢেকে ঢুকে নিয়ে। তারপর গল্প শুনেছি। গোড়ার দিকে সমীর উসখুসানি টের পেয়েছি। তারপর কেমন করে শুনেছি, কতক্ষণ শুনেছি মনে নেই, বোধহয় সমীরও না। আর সেই গল্প শোনার পরদিনই, অর্থাৎ আজই আগ্রা ছেড়ে যাব কিনা দুজনে বসে তাই ভাবছি। খানদানি গল্প নয় ঠিকই, রাজা বাদশারও নয়, আমির ওমরাহেরও নয়, এমনকি এমন কিছু দূর অতীতেরও নয়, মাত্র 60 বছর আগের কথা। এই তাজমহলেরই একজন গাইডের গল্প, নাম আব্বাস আলী। যেমন মরদ আর তেমনি হিম্মত ছিল। রাজা মহারাজা বা হোমরা চোমরা সাহেব সুবকেও অনায়াসে কথার ধাঁধায় বশ করে মোটা টাকা রোজগার করত। অন্য গাইডদের ঈর্ষার পাত্র ছিল সে, কিন্তু তাকে সব থেকে বেশি হিংসা করত আর ঘৃণা করত আব্দুল, তারই এক আত্মীয়, সেও গাইড। মানুষের দেহে মূর্তিমান দুশ্মন, কিন্তু আব্বাসের সঙ্গে সামনাসামনি দুশ্মনী করতে সাহস করেনি কখনো। উল্টে হৃদ্যতা দেখাত, আত্মীয়তার মুখোশ পরে বরং বেশি মিশত আরও। বহু রকমের বহু দর্শক আসে তাজমহল দেখতে। এই বিরাট এলাকায় সুযোগেরও অন্ত নেই। আরও অনেক বেশি লাভের ইঙ্গিত করত সে। আব্বাস আলী কখনো শাসিয়েছে তাকে, কখনো উপদেশ দিয়েছে, কিন্তু কখনো শত্রুতা করেনি। কেন করবে? কাকে পরোয়া করে সে? নিজের আনন্দে নিজেই সদা ভরপুর। সম্প্রতি সে আনন্দ আরও বেড়েছে। আমিনাকে ঘরে এনেছে, আব্দুলকে ঘর থেকে বিদায় দিয়েছে। আমিনা, সে কি মেয়ে? মেয়ে না হালকা প্রজাপতি, তাই ভাবত আব্বাস আলী। ওর বিশ্বাস মুঘল হারেমের কোনো সাবভ্রষ্টা নবাব নন্দিনী আমিনা হয়ে এসেছে একালে। আর ও নিজেও সম্ভবত রাজা বাদশার ঘরেরই কেউ ছিল, নইলে এমন যোগাযোগ হবে কেন? আমিনা বাক মুখরা, কৌতুকে ঝলমল, রহস্যময়ী। তার চোখের গভীরে কালো যমুনার ছায়া, কটাক্ষে বিদ্যুৎ, চাপা অঙ্গে তাজমহলের লাবণ্য, আর দেহে জোয়ানির জোয়ার। না, কোনো বাদশার থেকেই নিজেকে কম ভাবত না আব্বাস আলী। আর ঠিক এই কারণেই একবারে যেন শেলবিদ্ধ হয়েছিল আব্দুল। আমিনাকে লাভের চেষ্টা সেও কম করেনি, বরং আব্বাসের থেকে বেশি করেছে। মত্ত পতঙ্গের মতো অগ্নিশিখার পিছনে ছোটাছুটি করে
নিজের অনেক উপার্জন নষ্ট করেছে, লালসায় বিভ্রান্ত হয়েছে। তারপর ওদের আনন্দ দেখে তিলে তিলে পুড়েছে। কিন্তু আব্বাস আলী বিজয়ী বীরের মতোই ক্ষমা করেছে আব্দুলকে, ক্ষমা করেছে আর করুণা করেছে। বামনের আসমানের চাদরের লোভ নিয়ে হাসাহাসি করেছে আব্বাস আর আমিনা। ওর সঙ্গে শত্রুতার চিন্তাও তুচ্ছ। শুধু বেহেস্তের অপ্সরাই আসেনি আব্বাসের ঘরে, দেখতে দেখতে সেই সঙ্গে ভাগ্যও ফিরেছে। আরও রোজগার বেড়েছে দ্বিগুণ। কেন ফিরবে না? মগজের জোর কম নাকি আব্বাস আলীর? দেশ বিদেশ থেকে তাজমহল দেখতে আসে কত মেয়ে, কত পুরুষ। গল্পের জাদুতে পুরুষদের একাই জমিয়ে রাখতে পারে আব্বাস, কিন্তু নিছক মেয়ের দল হলেই একটু মুশকিল। সেই মুশকিল আসান করল আমিনা। পর্দানসীন মেয়ে নয় আমিনা। হাস্যে লাস্যে গল্পের জাল বুনতে সেও কম যায় না। দেখা গেল শুধুই মেয়ে দর্শক নয়, মেয়ে পুরুষের যুগ্ম দলেও তার কদর প্রায় তাজমহলের মতোই। অবশ্য সরকারি নিয়ম নয় এটা, কিন্তু বেসরকারিভাবে সবই চলে। আর এ নিয়ে লাগাতে যাচ্ছে কে, কার কত গর্দান। তাছাড়া লাগালেও পরোয়া করে না ওরা। গাইডের বিবি কি তাজমহলে আসতে পারে না নাকি? রোজই যদি আসে বলার কি আছে? আলাপ যদি করেই 5 জনের সঙ্গে, বলার কি আছে? আর পাওনা গণ্ডা, সেটা নির্বিঘ্নে আদায় করে নেওয়ার রীতি ভালোই জানে আমিনা আর আব্বাস আলী। কিন্তু এত সুখ কাল হলো। দর্শক মনোরঞ্জনে প্রগল্ভা কৌতুক মুখরা আমিনাকে দেখে আব্বাস আলীর মনে হতো ও যেন তাজমহলের জীবন্ত ছন্দ। সেই ছন্দ কাল হলো। প্রতিদিন ঘন্টায় ঘন্টায় কত দর্শক আসছে যাচ্ছে, কেই বা লক্ষ্য করে, কেই বা হিসেব রাখে। দেখে শুনে একটা দলকে পাকড়াও করো, ঘন্টা 2 ঘন্টা তাদের তোয়াজ করো, কাহিনী শোনাও, তাজমহল দেখাও, তারপর স্বার্থ বুঝে নিয়ে তাদের বিদায় দিয়ে আবার নতুন দলের সন্ধান করো। এর মধ্যে মনে করে রাখার মতো কেউ নয়, কিছুই নয়। একবার এমনি একটা দল এসেছিল তাজমহল দেখতে। জনাকতক পুরুষ এবং একজন আধবয়সী সুশ্রী রমণী। দেখলেই বোঝা যায় শাসালো পার্টি। প্রথম দিন আব্বাস আর আমিনা দুজনেই গিয়ে জুটেছিল তাদের কাছে। দরাজ হাতে যে বকশিস দিয়েছে তারা, একবারে অতটা আর কেউ কখনো দিয়েছে বলে মনে পড়ে না। পরপর আরও দিন কতক এসেছে সকলে মিলে। খুঁটিয়ে দেখানোর জন্য আর গাইডের প্রয়োজন নেই। তবু রমণীটি হাতছানি দিয়ে ডেকেছে আমিনাকে, গল্পগুজব করেছে, ছড়া পাঁচালি শুনেছে, তারপর মোটা পারিশ্রমিক দিয়েছে। একদিন আমিনা আব্বাসকে জানালো, রমণটি নিশ্চয় কোনো নামকরা বাইজি। সেদিন সন্ধ্যায় তাজমহলের পিছনের চাতালে বসেই সকলকে গান শোনাচ্ছিল। গানের সময় তার হাত নাড়া আর ভাবভঙ্গি দেখে আমিনার সেই রকমই মনে হয়েছে। আমিনাও লয়লা মজনুর 2-1টা পাঁচালি গান শুনিয়ে দিয়েছে তাদের। সকলেই ওরা তার গলার তারিফ করেছে। সব থেকে বেশি প্রশংসা করেছে সেই বাইজি রমণী। তাদের সকলের ব্যবহারেই আমিনা মুগ্ধ। আগেও নিজেদের সম্বন্ধে দর্শকদের অনেক প্রশংসার কথা শুনিয়েছে আমিনা। শুনলে আব্বাস খুশি হয়, সেদিনও হয়েছিল। বকশিসের অঙ্ক শুনে আরও খুশি হয়েছিল। পরদিন সেই দলে রমণীটিকে এবং আর একজনকে শুধু দেখা যায়নি। তারা চলে গেছে শুনেছে। বাকি কজন 2-4 দিন বাদে যাবে। তাজমহলে এসে তারা অন্য দিনের মতোই আমিনাকে ডেকেছে, কথাবার্তা বলেছে, গল্প শুনেছে, টাকা দিয়েছে। এমনিতেই ফালতু লজ্জা শরমের বালাই নেই আমিনার। তার ওপর বিগত কটা দিনের পরিচয় এবং প্রাপ্তিযোগের ফলে সংকোচ আরও নেই। সেদিন দুপুর গড়বার আগে আমিনা জানালো, তবিয়ত ভালো নেই, তাজমহলে যাবে না। বিয়ের 2 বছরের মধ্যে গত বছর শুধু মাস কতকের জন্যে আমিনা তাজমহলে আসেনি।
তারও কারণ সন্তানবতী হয়েছিল আমিনা, আসা সম্ভব ছিল না। কিন্তু ছেলে হবার কিছুদিন পরেই এক পরিচারিকার হেফাজতে ছেলে রেখে নিয়মিত তাজমহলে এসেছে আবার। তাজমহলে যাবে না এমন কথা আব্বাস আলী কমই শুনেছে ওর মুখে। তাই তার তবিয়তের জন্যে চিন্তিত হয়েই কাজে বেরিয়েছিল আব্বাস। মরশুমের সময় একদিন কামাই হলেই অনেক লোকসান। বসন্তের চাঁদনি রাতে অনেক রাত পর্যন্ত দর্শক আসে দলে দলে। সেও ছিল এক সর্বনাশা চাঁদনি রাত। ফিরতে একটু দেরি হয়েছিল আব্বাস আলীর, কিন্তু ঘরের দরজায় এসে একেবারে হতভম্ব। বাইরে থেকে দরজা বন্ধ, আমিনাও নেই, ছেলেও নেই। মাইল দেড়েক দূরে আমিনার বাপের বাড়ি। সেখানে গিয়ে দেখে ছেলে আছে, কিন্তু আমিনা নেই। আমিনার খোঁজে এসেছে শুনে উল্টে তারাই অবাক, কারণ তারা জানে পরিচারিকা অসুস্থ বলে ছেলে এখানে রেখে আমিনা তাজমহলে গেছে। আরও শুনল বাপের বাড়িতে বলে গেছে ছেলে নিয়ে ছেলের বাপের সঙ্গে নাকি আমিনার খুব ঝগড়া হয়ে গেছে আজ, তাকে জব্দ না করে ছাড়বে না। অতএব আমিনা ছাড়া আর কেউ ছেলে চাইতে এলে খবরদার যেন তার হাতে ছেলেকে না দেওয়া হয়। বোবা বিস্ময় কাটতে বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালো আব্বাস আলী। তারপর দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটল একদিকে। থমকে দাঁড়ালো খানিক গিয়েই। না, আব্দুল নয়। আব্দুল তো রাত পর্যন্ত তাজমহলেই ছিল তার সঙ্গে। চকিতে এবার আর এক সম্ভাবনার কথা মনে হতেই পা দুটো পাথর হয়ে গেল আব্বাস আলীর। চাঁদনি রাত যেন খলখলিয়ে ব্যঙ্গ করে উঠল তাকে। এবারে বুঝেছে আব্বাস আলী, এবারে আর বুঝতে ভুল হয়নি। পায়ে পায়ে আর একটা রাস্তা ধরে এগিয়ে চলল সে। অনেকক্ষণ। শহরের নামজাদা হোটেল একটা। আমিনার মুখে এই হোটেলের নামটাই শুনেছিল আব্বাস আলী। সঙ্গীদের সঙ্গে এই অভিজাত হোটেলেই এসে উঠেছিল সেই বাইজি রমণী। এত রাতেও কর্মচারী জেগে আছে 2-4 জন। আব্বাস খবর পাবে। আব্বাস খবর পেল। এই খবরই পাবে জানত। বাবুরা সেই বিকেলেই আগ্রা ছেড়ে চলে গেছে। সেখান থেকে সোজা ঘরে ফিরেছে আব্বাস আলী। ঘরে ফিরে ঘুমিয়েছে। শুধু সে রাত নয়, পরপর কটা দিন কটা রাত এমনিতে ঘুমিয়েছে, দাওয়াই খেয়েও ঘুমিয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে একটা অবসাদ ভরা নিষ্ক্রিয়তা কাটিয়ে তুলতে চেষ্টা করেছে। বিকেলের দিকে একবার করে তাজমহলে গেছে, শুধু গাইডের কাজে নয়, এমনি গিয়ে দর্শকদের চেয়ে চেয়ে দেখেছে। তাদের তাজমহল দেখার আনন্দ দেখেছে, বিস্ময় দেখেছে। তারপর আব্বাস আলী গা ঝাড়া দিয়ে উঠেছে একদিন। নিষ্ক্রিয়তা গেছে, অবসাদ কেটেছে। প্রথমেই শ্বশুরবাড়ি এসেছে ছেলের খোঁজে, কিন্তু এতদিনে আসল খবরটা জানতে বাকি নেই কারো। কোন ভয়ে আমিনা বাপের বাড়ি ছেলে রেখে গেছে তা স্পষ্ট। তাই বাপের হাত থেকে ছেলেকে রক্ষা করার জন্য তৎপর হয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। দিল্লিতে থাকে আমিনার নিঃসন্তান বড় বোন। সেখানে কোনো এক আপিসের দপ্তরির বিবিসে কদিনের অবকাশে ছেলেকে সেইখানে চালান করে দিয়েছে তারা। বারবার সাবধান করে দিয়েছে বাপের সঙ্গে ছেলের সাক্ষাৎ পর্যন্ত যেন না হয়। আর এদিকে বুড়ি শাশুড়ি জামাইয়ের গায়ে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছে, বলেছে মাসিকে পেয়ে ছেলে তার বেঈমান মাকে ভুলতে পারবে, সেখানে বড় হবে, লেখাপড়া শিখবে, মানুষ হবে। একটিও কথা বলেনি আব্বাস আলী। চুপচাপ ঘরে ফিরেছে। দিল্লিতে তারও 2-4 জন অন্তরঙ্গ গাইড বন্ধু আছে। শাশুড়ি সত্যি বলেছে কিনা জানার জন্যে গোপনে একজনকে খবর করতে লিখল। শাশুড়ি সত্যি কথাই বলেছে। আব্বাস আলী নিশ্চিন্ত হল, যে কোনো দিন গিয়ে নিয়ে আসতে পারবে। যে লোকটা খবর দিয়েছে তাকে, সে আমিনার দিদির বাড়ির কাছেই থাকে। কিন্তু ছেলেকে ছিনিয়ে আনার চিন্তাটা শেষ পর্যন্ত বাতিল করে দিল আব্বাস আলী। কারণ আমিনা ছেলেকে রক্ষা করতে চেয়েছে বলেই বোধহয়
2-3 রাত এক শিশু হত্যাকারীকে স্বপ্ন দেখল সে। মৃত শিশুর সামনে বীভৎস একটা লোক দাঁড়িয়ে, সেই লোকটা ও নিজে। তাই ছেলে নিয়ে আসার চিন্তাও ছাড়ল আব্বাস আলী। এরপর আব্দুলের সঙ্গে হাত মিলালো সে। 1-2টি করে বহিরাগত দম্পতি নিখোঁজ হতে লাগলো আগ্রা থেকে। তবে চাঁদনি রাতে নয়, তাজমহল দেখা মরশুমের রাতে নয়, অন্ধকার রাতে, অসময়ের রাতে, শীতের রাতে। আমার আর শর্মিলার মতো নিঃশঙ্ক বোকা দর্শক তো হামেশাই আসত, 12 মাসই আসত। অসময়ের নিরিবিলি নির্জনে ওই কার্নিশে ঝুঁকে যমুনা দেখত, আর তাজমহল দেখত, আর শাহজাহানের প্রেমের কথা ভাবত। দিনের আলোয় সবথেকে আত্মবিহ্বল প্রেমিক যুগলকেই বেছে নিত আব্বাস আলী। রাতের অন্ধকারে তাদের সুবিধা মতো না পেলে যেচে গিয়ে আলাপ পর্যন্ত করেছে কারো কারো সঙ্গে। বলেছে, বিবিকে নিয়ে আধার রাতে এসে এই যমুনার ধারে দাঁড়িয়ে কান পেতে শুনো বাবুজি, বাদশাহ শাহজাহানের বুক ফাটা কলজের নিঃশ্বাস শুনতে পাবে। তারপর কটা মুহূর্ত আর লাগত প্রথমে পুরুষটাকে ওইটুকু কার্নিশের ওপর দিয়ে ওই অতল যমুনায় ঠেলে ফেলে দিতে। 60-70 বছর আগে যমুনা কি অত দূরে ছিল, নাকি অমন শুকনো ছিল? তাছাড়া দেহটা তো ভেঙে ফেটে চৌচির হয়ে যেত। তারপর ভরা জোয়ারে কোথা থেকে কোথায় ভেসে যেত ঠিক নেই, নয়তো হাঙর কুমিরে খেত। আর মেয়েটা, না, তার ইজ্জত নষ্ট করা হয়নি কখনো। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই তার গায়ের গয়না সব খুলে নেওয়া হতো। মুখে চাপা দেবারও দরকার হতো না সব সময়। ভয়ে তো শব্দই বেরুতো না গলা দিয়ে, আর চিৎকার করলেই বা শুনছে কে? 2-5 মিনিটের মধ্যেই সেও স্বামীর কাছে যেতে পেত। বছরের মধ্যে এমন 7-8 জোড়া মেয়ে পুরুষেরও পাত্তা মেলেনি আর। প্রেমের এই স্মৃতি সমাধির ওপর দাঁড়িয়েই দুনিয়ার প্রেম নির্মূল করে দিতে চেয়েছিল আব্বাস আলী। এ নিয়ে বিপদে কখনো পড়েনি তারা। খোঁজ খবর হতো, বেশি যখন হতো কিছুকাল চুপচাপ থাকত। কেউ কিছু সন্দেহ করার অবকাশ পায়নি। তবে পরে বছরে 2-3 বারের বেশি এ কাজ করত না। বড় রকমের লাভ হবে বুঝলেই শুরু করত। 5-6 বছর কেটে গেল। আব্বাস আলীর অবস্থা ফিরেছে, কিন্তু বিয়ে আর করেনি। মাঝে গোপনে একবার দিল্লি গিয়ে ছেলেকে দেখে এসেছিল। দিল্লির সেই অন্তরঙ্গ বন্ধুর চিঠিতেও ছেলের খবর বার্তা পেত। সেবার তার কাছ থেকেই একটা সংবাদ পেয়ে ছেলের সঙ্গে মনের যোগটাও একেবারে ছিঁড়ে ফেলল আব্বাস আলী। শুনেছে আমিনার ভগ্নিপতি দপ্তরিগিরি করলেও অবস্থা যেন কি করে ফিরে গেছে তাদের। বড় লোকের মতো খরচপত্র করে। আব্বাসের ছেলেকে ভদ্রলোকের স্কুলে ভর্তি করা হয়েছে। মাস ভাড়া এক্কায় যাওয়া আসা করে, সঙ্গে নৌকর থাকে ইত্যাদি। আব্বাস আলী অনুমান করে নিয়েছে টাকা আসছে আমিনার কাছ থেকে। এতদিনে সেও বোধহয় কোনো জায়গার নামকরা বাইজি হয়েছে। সেই বছর নিখোঁজ দম্পতির সংখ্যা বেড়েছিল। একটানা 13-14 বছর কেটেছে আরও। আব্বাস আলীর রক্ত অনেকটাই ঠান্ডা হয়েছে। 50-এর দিকে বয়স এগোচ্ছে বলে নয়, দেহ তেমনই মজবুত আছে ওর। তবু প্রেম নির্মূল করার বাসনা অতটা আর নেই। যেটুকু করে আব্দুলের বিশেষ প্ররোচনাতেই করে, আর কিছুটা অভ্যাসের তাড়নায় করে। কিছুদিন আগে দিল্লি থেকে এসেছে। হ্যাঁ, দীর্ঘকালের মধ্যে এই একবারই গিয়েছিল। ছেলের বিয়ে হয়ে গেল। না গিয়ে পারেনি আব্বাস। কেউ চেনেনি তাকে, আমিনার দিদি ছাড়া। শুধু তার সঙ্গেই দেখা হয়েছিল। আমিনার দিদি আঁতকে উঠেছিল তাকে দেখে। কারো সঙ্গেই দেখা করতে দেয়নি ওকে। ছেলে মস্ত শিক্ষিত, গণ্যমান্য হয়েছে এখন।
আমিনার দিদিকেই মা বলে, তার স্বামীকেই বাবা বলে জানে। ছেলের বিয়েতে বহুকে দেবে বলে খুব দামি উপহার নিয়ে গিয়েছিল আব্বাস আলী। হিরে বসানো একছড়া কণ্ঠাবরণ, পিছনে খোদাই করা ছিল আব্বাজান। তার কলঙ্কিত পথের সঞ্চয় সামগ্রী নয় কিছু, উপার্জনের টাকা দিয়েই গড়িয়েছিল। আমিনা চলে যাবার পর থেকে নিয়মিত উপার্জনের টাকায় হাত পড়েনি, যেমন পেয়েছে তেমনি জমেছে। আমিনার দিদির হাতে সেই উপহার দিয়ে চোরের মতোই পালিয়ে এসেছিল আব্বাস আলী। আসার পর যাতনা বেড়েছে, জ্বালা বেড়েছে। নির্মম আক্রোশে সব কিছুই যেন সংহার করতে চেয়েছে সে। একটানা কেটেছে আরও 18-19 বছর। ছেলে মস্ত হোমরা চোমরা চাকুরে হয়েছে শুনেছে। কিছুকাল আগে ছেলের বউটাও মরে গেছে শুনেছে। আমিনার দিদি আর তার স্বামীও মরেছে। কিন্তু আব্বাস আলীর আর কোনো কিছুতে তাপ উত্তাপ দেখা যায়নি। বয়স 70 ছুঁতে চলল। তখনও তাজা জোয়ানের মতোই তাকত তার। সেটা বোঝা যেত যখন কচিত কখনো কোনো দম্পতির বিশেষ কোনো হাবে ভাবে অজ্ঞাত কারণেই ধমনীর রক্তে আগুন লাগত তার। সেই দম্পতি নিখোঁজ হতোই। বয়সের তুলনায় বরং তখন অনেক বুড়ো, অনেক স্থবির হয়ে গিয়েছিল তার পাপের সাথী আব্দুল। একটা মেয়েরও ভালো মতো মুখ চাপা দেবার শক্তি ছিল না তার। আব্বাস আলীর দেহের সমস্ত রক্তে আগুন লেগেছিল আর একবার। সেই শেষবারের মতো নিখোঁজ হয়েছিল আরেকটি দম্পতি। মেয়েটার লীলা চাঞ্চল্য দেখে আব্বাস আলীর হঠাৎ যেন ধাঁধা লেগে গিয়েছিল। পুরুষটাকে যমুনার গহ্বরে ছুঁড়ে ফেলার পর সেই মেয়েটার বুক থেকে ঝকমকে নেকলেসটা ছিনিয়ে নেবার সময়ও আবছা অন্ধকারে মনে হয়েছে আমিনাই যেন বোবা ত্রাসে চেয়ে আছে তার দিকে। হঠাৎ ভুল করে প্রায় বুকেই টেনে নিতে গিয়েছিল তাকে আব্বাস আলী। তারপর আগুন জ্বলে উঠেছিল। সেই আগুনে এতকালের জমাট বাঁধা দেহ দাউ দাউ করে জ্বলে উঠেছিল। অস্ফুট আর্তনাদ করে ওঠারও সময় পায়নি মেয়েটা। কিন্তু আর্তনাদ করে উঠেছিল আব্বাস আলী নিজে, অন্ধকারে হাতের মুঠোয় নেকলেসটা দেখতে গিয়ে। সহসা হাতটা যেন ঝলসে গেছে তার। নেকলেসটা মাটিতে পড়ে গেছে হাত থেকে। আব্দুল সেটা কুড়োতে গিয়ে তার হাতের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে 3 হাত দূরে। নেকলেস আবার আব্বাস আলী কুড়িয়েছে। সেটা জেবে ফেলে টলতে টলতে ঘরে এসেছে। ঘরের আলো জ্বেলেছে। থরথর হাতে জেব থেকে নেকলেস বার করেছে। হিরে বসানো নেকলেস, পিছনে সোনার পাতে খোদাই বাবা আব্বাজান। আহত নেকড়ের মতো অতীতের জাল ছিন্ন ভিন্ন করে কি দেখেছিল আব্বাস আলী? কি খুঁজছিল? তার ছেলের প্রথম সন্তান মেয়েই বটে, শুনেছিল আব্বাস আলী, শুনেছিল। ঠিক 10 দিন বাদে দিনের আলোয় তাজমহলে এসেছিল যে স্থবির বৃদ্ধ, তাকে দেখে অবাক হয়েছিল অতি পরিচিত জনেরাও। দিল্লির এক মস্ত অফিসারের তলব পেয়ে এসেছিল আব্বাস আলী। সেই অফিসারের সামনে কুর্নিশ করে দাঁড়িয়েছিল। তাকে দেখেই আব্বাস আলী চিনেছিল। কেমন করে চিনেছিল জানে না, খোদার মারে চিনেছিল বোধ হয়। 3 বছরের একখানি শিশুমুখ কল্পনাও করা যাচ্ছিল না, তবু দেখেই চিনেছিল আব্বাস আলী। অফিসার বলছিল তার মেয়ে জামাইয়ের পাত্তা নেই কদিন ধরে। আগ্রায় আসার কথা ছিল তাদের। এখানে কেউ তাদের দেখেছে কিনা। মেয়ের ফটো বার করে দেখিয়েছিল সে। আব্বাস আলী কোনো জবাব দিয়েছিল কিনা মনে নেই, ছবিটা দেখেছিল কিনা তাও মনে নেই। আব্বাস আলীর চেঁচিয়ে হাসতে ইচ্ছা করছিল, কাঁদতে ইচ্ছা করছিল, তার গলা জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল। কিছুই করেনি। কন্যাহারা অফিসারের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল শুধু। সেই এক রাতে
কিছুক্ষণের জন্য শুধু দেহের শক্তি ফিরে পেয়েছিল আব্বাস আলী। কোনো দম্পতি নয়, একটি মাত্র লোককে ওই কার্নিশের ধারে ভুলিয়ে এনে যমুনায় আছড়ে ফেলেছিল, তার পাপের সাথী আব্দুলকে। তারপর ওই কার্নিশের ওপর নিজে উঠে দাঁড়িয়েছিল নিজেকে বিনাশ করার জন্য, কিন্তু নেমে এসেছে আবার। আব্দুল মরেছে, তার পাপ ওর মতো অত নয় বলে খোদাতালা দয়া করেছে তাকে। কিন্তু আব্বাস আলী আত্মহত্যা করলে সবই তো শেষ হয়ে গেল। একদিনে মরলে তো সবই শেষ হয়ে গেল। বেঁচে থেকে প্রতি মুহূর্তে প্রতি পলে মরার জন্য যমুনার কার্নিশ থেকে আবার নেমে এসেছিল আব্বাস আলী। রাত কত হুঁশ নেই, আমরা নিষ্পন্দ। হঠাৎ সমস্ত শরীরে যেন ঝাঁকুন লাগলো একটা। সামনে দাঁড়িয়ে চাচা বক্স, লোলচর্মে বলিরেখার হিজিবিজি, কোটরাগত দুই চোখ শর্মিলার বুকের নেকলেসটার ওপর। গরম চাদরটা সরে গেছে, শর্মিলার খেয়াল নেই। আচ্ছন্নের মতো বসে আছে সে। আমি নড়ে চড়ে উঠতে চাচা বক্স ঘুরে তাকালো। তারপর পয়সার জন্য শীর্ণ একখানা হাত বাড়িয়ে দিল আমার দিকে। কত দিলুম কি দিলুম জানি নে। পয়সা নিয়ে সে প্রশ্নোদ্যত হতে প্রায় চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমার নাম কি? বুড়ো ঘুরে দাঁড়ালো, ঘোলাটে চোখ মেলে দেখল একবার, জবাব না দিয়ে এগিয়ে গেল একটু। তারপর আবারও ঘুরে দাঁড়ালো, বলল, আমার নাম চাচা বক্স। খুক খুক করে কাশতে কাশতে এগিয়ে চলল সে। কাশি কি চাপা হাসি সঠিক বোঝা গেল না। কোমর ভাঙা স্লথ গতি কুব্জ দেহটা আবছা অন্ধকারের সঙ্গে মিশে যেতে লাগল। এতক্ষণ শুনলে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা তাজমহল গল্পটা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।